ভিডিও ভাইরালের জেরে গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত। মিলেছে নৈতিক স্খলনের প্রমাণ। এমপি পদ বহাল নিয়ে ভিন্ন মত বিশেষজ্ঞদের। ডিসকোয়ালিফাইড হয় ফর ইলেকশন বাই অর আন্ডার এনি ল, সেক্ষেত্রে উনি কিন্তু আর মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে থাকতে পারবেন না। পদত্যাগ করলে আর দলের বিরুদ্ধে ভোট দিবে, এই ক্ষেত্রে দুইটার কোনোটাই ঘটে না। স্বচ্ছতা নিশ্চিতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার। না, আমি মনে করি যে প্রাইভেটদের হাতে জিনিসটা গেলে অ্যাকাউন্টেবিলিটি বেশি থাকে এবং কালেকশনটা বেশি হবে এবং দেশের দায়ও কমবে। গ্যাসের কিছুটা ঘাটতি থাকলেও তেলের সংকট নেই, জানালো মন্ত্রণালয়। বস্ত্র খাত নিয়ে বিজিএমই এর সঙ্গে আলাদা বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমস্যা সমাধানে গঠন করে দিয়েছেন কমিটি। হামে 800 ছাড়ালো প্রাণহানি, 95% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণ হয়নি এখনো। চলাচল নিয়ন্ত্রিত করতে না পারায় কমছে না সংক্রমণ। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তাকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়েছে। ঘটনা প্রকাশের পর থেকে প্রশ্নের মুখে পড়ে জামায়াত। গাজী নজরুল ইসলামের এমন অনৈতিক কাজের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দলটি জানায়, তার বিরুদ্ধে তদন্তের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গঠন করা হয় 2 সদস্যের তদন্ত কমিটিও। সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জামায়াত। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে নৈতিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না তা নিয়ে শুরু হয়েছে সাংবিধানিক বিতর্ক। সংবিধান ও নির্বাচন আইনের ব্যাখ্যায় ভিন্ন মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সংবিধানের 70 অনুচ্ছেদে বহিষ্কারের বিষয়ে সরাসরি কিছু না থাকলেও সংবিধানের 66 অনুচ্ছেদ এবং রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডারের 12 খ ধারা মিলিয়ে ব্যাখ্যা করলে দলীয় মনোনয়ন কার্যকর না থাকায় সংসদ সদস্য হিসেবে থাকার যোগ্যতা হারানোর প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলছেন, নির্বাচনের সময় বৈধভাবে দলীয় মনোনয়ন নিয়েই গাজী নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। পরে দল থেকে বহিষ্কার করা হলেও তা পূর্বের মনোনয়ন বাতিল করে না। তাই শুধু বহিষ্কারের কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এমন ব্যাখ্যার সুযোগ নেই। আর্টিকেল 70 রেফারেন্স দিয়ে হয়তো একটু বলা ডিফিকাল্ট যে একজন এমপিকে যদি এক্সপেল করা হয় হি লুজেস হিজ সিট ইন পার্লামেন্ট। তবে আর্টিকেল 66 এ বলা আছে যে কেউ যদি ডিসকোয়ালিফাইড হয় ফর ইলেকশন বাই অর আন্ডার এনি ল, সেই ক্ষেত্রে উনি কিন্তু আর মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে থাকতে পারবেন না। ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেছেন গাড়ি চালক ওবায়দুর রহমান। এ মামলায় গ্রেফতার সাব ইন্সপেক্টর আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এজাহার সূত্রে জানা যায়, একটি ভিডিও ফাঁসের সন্দেহে ক্ষিপ্ত হয়ে গত 14 জুলাই বাদীর ওপর হামলা চালানো হয়। এ ঘটনার জন্য এমপিকে দায়ী করছেন ওবায়দুর। মামলায় এমপি নজরুল ইসলাম ও পুলিশ কর্মকর্তা আমিনুর রহমান সহ 5 জনকে আসামি করা হয়। পুলিশ অফিসারকে গ্রেফতারের পর আদালতের হাজির করা হয়।
আদালত আগামী 28 আগস্টের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের খবরে নিজ আসন শ্যামনগর সদরে মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ। শুধু বহিষ্কার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চান জামায়াতের সাধারণ সমর্থকরাও। বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে উপজেলা জামায়াত কার্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির বলেন, নৈতিক স্খলনের জন্য এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য জামায়াতকে ধন্যবাদ। অন্যদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি নৈতিক সংগঠন, সেই জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি তেল বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও সম্মতি আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তাহলে পিডিপি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে ডেসকো, ডিপিডিসি সহ 6 কোম্পানি চলে যাবে বেসরকারি খাতে। আবার বিপিসির 3 কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা জ্বালানি তেলের বাজার যে নিয়ন্ত্রণ করছে তাও থাকবে না। মন্ত্রীর যুক্তি, বেসরকারি খাতে গেলে স্বচ্ছতা বেশি থাকে, আবার রাষ্ট্রের দায়ও কমে। এজন্য ব্যবসায়ীদের বিনিয়োগে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। বুধবার আয়োজন করা হয় জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর নিয়ে পলিসি কনক্লেভ। দৈনিক বণিক বার্তার এই আয়োজনে উঠে আসে দেশের বিদ্যমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কথা। ব্যবসায়ী থেকে বিশেষজ্ঞ সবাই স্বীকার করেন, দুর্নীতি, অদক্ষতা ও পলিসি ঘাটতির কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। এনার্জি সিকিউরিটির জন্য সবচাইতে বড় হুমকি হচ্ছে দুর্নীতি, দ্বিতীয়ত আমি বলবো অদক্ষতা, ইনএফিসিয়েন্সি, এবং তৃতীয়ত বলবো আমি নীতিগত পরিকল্পনার ঘাটতি। আমাদেরকে বলছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যে তারা সমস্ত সেবা, ইলেকট্রিক, গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট লাগলে করে দেবে, তোমরা শিল্প করো। অর্থ মন্ত্রণালয়ের তো একটা লিমিট আছে আপনার। এমনি তো বেশি দামে বিদ্যুৎ কিনছি আমরা, আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি, অনেস্টলি হ্যান্ডেল করছি। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিজেল মজুদ আছে 31 দিনের, অকটেন 36 দিনের, পেট্রোল 25 দিনের। সংকট না থাকলেও এ নিয়ে কোনো গণমাধ্যম গুজব ছড়াচ্ছে বলে মনে করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বলেন, প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি আছে, নতুন গ্যাস উত্তোলন সহ ঘাটতি মোকাবেলার চেষ্টা চলছে। জানান, একটি গুরুত্বপূর্ণ FSRU বা ভাসমান LNG টার্মিনালে সমস্যা দেখা দেয়ায় গ্যাসের এই সংকট। দ্রুত এর সমাধান হলে পাম্পে সিএনজির লাইন কমে যাবে, এমনটাই প্রত্যাশা যুগ্ম সচিবের। এ সময় তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে, তবে এবার সেভাবে প্রভাব পড়বে না। পরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত দেশ থেকে বাংলাদেশ আনে না বলেও জানান তিনি। আর অপরিশোধিত তেল ওই অঞ্চল থেকে আনা হলেও বিকল্প পথ খুঁজছে সরকার। আজকের দিনে আপনাদেরকে দাঁড়িয়ে বলছি যে আগামী 48 দিনের আমার পাইপলাইনে কোনো সমস্যা নাই। তারপরেও আমার অগাস্ট মাসের পুরো আমার যে জ্বালানিগুলো ইম্পোর্ট করার কথা সব আমার ঠিকঠাক আছে, কোথাও কোনো ডিসরাপশন নাই। ফলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের নেওয়া উদ্যোগ 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে, এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে স্বল্প সময়ে LNG আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। শিল্প খাতের 2 সংগঠন BTMA এবং BGMEA নেতৃত্বের সাথে বৈঠকে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চায় BTMA। এ সময় সংগঠনের সহসভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে BTMA সভাপতি বলেন, বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। বিকালে প্রধানমন্ত্রী বৈঠক করেন BGMEA নেতাদের সাথে। উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম সহ অন্য নেতারা। বৈঠক শেষে BGMEA সভাপতি জানান, বিদ্যুৎ ও জ্বালানির সংকট সমাধানে স্বল্প এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। আমাদের বন্ধ আর অর্ধবন্ধ দুটোই আমাদের মধ্যে আছে। এগুলা যদি চালু হয় 15 লক্ষ লোকের কর্মসংস্থান ইমিডিয়েটলি সম্ভব।
এখন এগুলো চালু করতে হলে যে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে আমাদের উপরে, সেগুলোও ভাববার বিষয় আছে। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি, উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে এবং শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হয়। মির্জা ফখরুল জানান, আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে, যেখানে বিএনপি বা জামায়াত বলে কেউ সুবিধা পাবে না। আইন ভঙ্গ না করলে জনপ্রতিনিধিদের বরখাস্ত করা উচিত না বলেও মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। সামনে বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের জন্য সঠিক নয়। বুধবারও হামের কবলে ঝরে পড়ল 6টি তাজা প্রাণ। এ নিয়ে 4 মাসে 800-র বেশি শিশুর মৃত্যু হলো হাম ও তার উপসর্গে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়ার লক্ষ্যমাত্র এখনও অর্জিত হয়নি। জানালেন, স্তর ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারলে বন্ধ হবে না মৃত্যুর মিছিল। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জনগণের অবাধ চলাচল বাধ্যবাধকতার মধ্যে আনা হয়নি, তাই হাম নিয়ন্ত্রণের সময় লাগছে। এদিকে ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন 2 কথা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভ্যাকসিনের যে লক্ষ্যমাত্রা শুরু করা হয়েছিল এখন সেটার সুফলের অপেক্ষায় আছে। এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন, 95% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। আমরা খুব একটা জনগণের মুভমেন্ট কিন্তু রেস্ট্রিক্ট বা বাধ্যবাধকতার মধ্যে আনিনি। এই জন্য হয়তো সময় লাগছে, বাট আমরা ডেইলি আমরা মনিটর করছি, আমরা দেখছি যে সংখ্যা নিম্নগামী। বাড়ি বাড়ি গিয়ে পরিকল্পনা করে দিতে আরও 3 মাস সময় লাগতো, সেটার সময় নেয়নি সরকার, খুবই ভালো করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে টিকা পেয়েছে মানুষ, কিন্তু শতকরা 95% হয়নি। প্রথম দিকে হাম সম্পর্কে যেরকম সচেতন ছিলাম এবং বাচ্চাদেরকে আমরা যেইভাবে ইনফেকশন প্রিভেনশনের যে ব্যবস্থাগুলো আমরা নিয়ে চলছিলাম, সেগুলো আমাদেরকে এখনও চালিয়ে যেতে হবে। উজানের ঝড় বৃষ্টিতে তিস্তার পানি আবারও বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে নীলফামারী ও রংপুরে তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। সবশেষ তথ্য অনুযায়ী ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির চাপ বাড়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী 24 ঘন্টায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে তিস্তার পানি হ্রাস বৃদ্ধির সাথে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কাচারিপাড়া এলাকায়। ঝুঁকিতে কয়েক হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ হাট বাজার। আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষ। তিস্তার ভাঙনে নিঃস্ব মানুষের সংখ্যা বেড়েই চলেছে। নদীর বাম তীরে অবস্থিত নোহালী ইউনিয়নের 2, 7 ও 8 নং ওয়ার্ডের বাসিন্দারা দিশেহারা। অভিযোগ, এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের। দ্রুত বেড়ি বাঁধ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। তবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিজেদের লোক বসাতেই স্থানীয় সরকার নির্বাচন দিচ্ছে না সরকার, এমনটাই দাবি করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি আরও বলেন, সরকার কখন স্থানীয় সরকার নির্বাচন দিবে তার ঠিক নেই, কারণ তারা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিজেদের লোক বসিয়েছে, এখন ইউনিয়ন পরিষদগুলোতেও নিজেদের লোক বসানোর চেষ্টা করছে। বুধবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাণীনগর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই পদযাত্রা শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারা নির্বাচন কেন দিতে চায় না? কারণ জেলা পরিষদে
তারা তাদের লোক বসায়। নির্বাচন দিতে চায় না, কারণ সিটি কর্পোরেশনে তারা তাদের লোক বসায়। তারা নির্বাচন দিতে চায় না, কারণ ইউনিয়ন পরিষদেও তারা নিজেদের লোক বসানো শুরু করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে রাজপথে থাকবে এনসিপি বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাতে বাগেরহাটে মোংলাডয় এনসিপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার বলেছিল বাংলাদেশ সাধারণ মানুষের জন্য কর্মসংস্থান করবে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ একটি কর্মসংস্থানও পায়নি। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিবর্তে তুলে দেওয়া হয়েছে মাদক। যারা পৃথিবীতে জালিমের এবং জুলুমের শাসন কায়েম করবে তাদের পরিণত হবে এটাই। রুমের মধ্যে 10 জন মাস্ক পরে ব্যানার লাগিয়ে টুনটা গলার টুনটা নিচে নামিয়ে একটা স্লোগান দিবে জয়, 10 মিনিট পরে দিবে বাংলা, এবং 1 মিনিটের মধ্যেই এই জায়গাটা ছেড়ে দিবে। এটা হচ্ছে তাদের পরিণতি। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ প্রায় 8 লাখ এবং সর্বনিম্ন 5 লাখের কিছু বেশি খরচ নির্ধারণ করে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে প্রায় 3 থেকে 41,000 টাকা। এজন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় 24,000 টাকা কমিয়েছে সরকার। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা করা হয়। বিশেষ প্যাকেজে খরচ হবে 7,91,000 টাকা, সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে 5,95,000 আর সাশ্রয়ী প্যাকেজে ব্যয় 5,13,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে আগামী 31 জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা আয়োজন করবে হাব। সহসায় শেষ হচ্ছে না ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, উল্টো ব্যয় বাড়ছে 54%। বাস্তবায়ন শেষ হবে আরও 4 বছর পর। এ সংক্রান্ত সংশোধনী প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, নকশা পরিবর্তন ও ডলারের দাম সমন্বয় করতে গিয়েই এ সিদ্ধান্ত। সভায় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর উত্তরের সাথে দক্ষিণের যোগাযোগ সহজ করতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু হয় 2017 সালে। কথা ছিল এর সুবাদে শিল্পাঞ্চলে তৈরি পণ্য কোনো সিগন্যাল ছাড়াই সিঙ্গেল করিডরে চলে যাবে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। ঢাকার সাথে যোগাযোগ গতি বাড়বে 30 জেলার। সেই নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তবে আংশিকভাবে ব্যবহার হচ্ছে বিমানবন্দর থেকে হাতিরঝিল যাতায়াতে। ব্যয় ধরা হয়েছিল 17,500 কোটি টাকা। ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এই দুটোই আসলে মূলত খরচ বৃদ্ধি, বাকিটা মূলত ডলারের রেট সমন্বয় এবং তদনুযায়ী যে ভ্যাট ট্যাক্সের হিসেব সেটা যুক্ত করা। ভোলার বোরহানুদ্দিনে 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলার বিবরণে বলা আছে, 16 জুলাই স্কুল ছুটির পর সব শিক্ষার্থী চলে গেলে ভুক্তভোগী শিশুকে বিদ্যালয়ের 3য় তলায় নিয়ে যান প্রধান শিক্ষক মহিউদ্দিন। পরে জোরপূর্বক ধর্ষণ করা হয় তাকে। পরবর্তীতে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায় নির্যাতনের শিকার শিশুটি। প্রথমে বিষয়টি স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চুকে জানালে তিনি টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর স্বজনদের মারধর করেন বাচ্চু মেম্বার ও তার লোকজন, এমন অভিযোগ করেছে পরিবারটি। পরবর্তীতে বুধবার নির্যাতনের শিকার শিশুর দাদা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। পরে প্রধান শিক্ষক মহিউদ্দিন ও ইউপি সদস্য বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ। দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ এবার ছড়িয়েছে ভারতের অন্তত 7 রাজ্যে। ককরোচ জনতা পার্টির সাথে সংহতি জানিয়ে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ প্রতিবাদ। এরই মধ্যে পাটনা, হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্রে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে পার্লামেন্টে। এদিকে যন্তর মন্তরে অব্যাহত রয়েছে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি। তাদের নেতৃত্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
দিল্লিতে শুরু হয়েছিল আন্দোলন, সেই আন্দোলন পরিণত হয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। আর সেই আছে জ্বলছে মহারাষ্ট্র, বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গ, বিহার সহ অন্তত 7 রাজ্যে। ছাত্র আন্দোলনের গণ্ডি ছড়িয়ে এটি যেন পরিণত হয়েছে বিরোধী শিবিরের আন্দোলনে। শিক্ষার্থীদের দাবিগুলো ন্যায্য এবং তারা তাদের অধিকারের কথা বলছে। শিক্ষার বাজেট 1.4 লাখ কোটি রুপি, অথচ আপনারা আদানি ও আম্বানির 16 লাখ কোটি টাকার ঋণ মওকুফ করে দিচ্ছেন। বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে অগণতান্ত্রিক কিছু নেই, কিন্তু শিক্ষার্থীদের সাথে এবং পার্লামেন্টে যা ঘটছে তা অগণতান্ত্রিক। কোনো অপরাধ না করেও কেন পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে সোনাম ওয়াংচুককে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার স্ত্রী গীতাঞ্জলি আংবো। বুধবার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। क्लियरली कहा गया कि सोनम किसी भी डिटेंशन में नहीं है। হাইকোর্ট স্পষ্টভাবে বলছে সোনাম কোনো আটক অবস্থায় নেই, কিন্তু এখানে এত পুলিশ পাহারায় রয়েছে যে তাকে মানসিক শান্তি দেওয়া হচ্ছে না। বিশেষ করে যখন সব সাংসদ অনশন ভাঙার অনুরোধ জানিয়ে স্বাক্ষরিত চিঠি নিয়ে আসছেন, কিন্তু সরকার যদি তাদের দেখা করার অনুমতি না দেয়, তবে কি সরকার এটাই চায় যে সোনাম অনশন না ভাঙুক? এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।